হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছিলে এবং 2025-এ তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের আজকের পাঠালাম তোমাদের বাংলার যে লাস্ট মিনিট সাজেশন এসএ কিউ পদ্য বিভাগ থেকে। তোমাদের যে পদ্য 5টি পদ্য আছে, রূপনারায়ণের কুলে, শিকার, মহুয়ার দেশ, ক্রন্দনরতা জননীর পাশে এবং আমি দেখি, এই যে 5টি কবিতা আছে, 5টি কবিতা থেকে যে ইম্পর্টেন্ট এসএ কিউগুলো আছে, সেই ইম্পর্টেন্ট এসএ কিউগুলো আজকে লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমাদের দিয়ে দিচ্ছি, অর্থাৎ শেষ প্রশ্ন দেওয়া তোমাদের পরীক্ষার জন্য এটি দিয়ে দিচ্ছি। এর পরের দিন অন্য হয়তো ফিলোসফি কিংবা অন্য কোনো সাবজেক্টের সংস্কৃত সাজেশন ছাড়তে পারি। তারপরে আমি তোমাদের বাকি গল্প, আন্তর্জাতিক কবিতা এবং অন্যান্য যেগুলো বাকি আছে সেগুলোর আমি এসসিকিউ দিতে চেষ্টা করব। এসো বন্ধুরা, আমরা আজকের তাহলে তোমাদের যে 5টি পদ্য আছে, 5টি পদ্য থেকে ইম্পর্টেন্ট লাস্ট মিনিট এসসিকিউ সাজেশন। তোমাদের প্রথম যে কবিতাটি আছে রূপনারায়ণের কুলে, প্রথম দেখো রূপনারায়ণের কুলে থেকে 3টি প্রশ্ন পরপর আমি রেখেছি। আমি 3টি থেকে 4টি করে প্রশ্ন তোমাদের ফার্স্ট পর্যায়ে অর্থাৎ ইম্পর্টেন্ট হিসেবে ফার্স্ট পর্যায়ে আমি তোমাদের বলে যাব, বাকিটা তার পরের পর্যায়ে বলবো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়তে শুরু করি। তার আগে বলি, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করো। দেখো, একের দাগের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতায় মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন? রূপনারায়ণের কুলে কবিতায় সারা জীবন দুঃখের তপস্যার মধ্য দিয়ে সত্যকে লাভ করে মৃত্যুতে সকল দেনা শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন। 2 দাগের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা। কে কখন ও বঞ্চনা করে না? রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বক্তব্য প্রকাশ করেছেন যে কঠিন সত্য কখনো কবিকে তথা মানুষকে বঞ্চনা করে না। তারপরে প্রশ্নটি দেখতে পাচ্ছ, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবির চোখে এ জগৎ কেমন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠে জেনেছিলেন যে যে জগতে তিনি ছিলেন তা স্বপ্ন নয়, তা আঘাত সংঘাতে ভরা কঠিন এক বাস্তব। পরের যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, মোরক ফুলের মতো লাল আগুন, এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? কারা কেন আগুন জ্বালিয়েছিল? কবি জীবনানন্দ দাশের শিকার কবিতায় উদ্ধৃতাংশে মোরক ফুলের মতো লাল আগুন বলতে দেশওয়ালিরা হিমের রাতে শরীর বা গরম রাখার জন্য মাঠে যে আগুন জ্বেলেছিল তার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, একটি অদ্ভুত শব্দ হওয়ার পর কি দেখা গেল? জীবনানন্দ দাশের শিকার কবিতায় শব্দটি হওয়ার পর দেখা গেল নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে উঠেছে। নিষ্পন্দ নিরপরাধ ঘুমকে নিরপরাধ বলা হয়েছে কেন? কবি জীবনানন্দ দাশের শিকার কবিতায় ঘুমকে নিরপরাধ বলা হয়েছে কারণ হরিণের মৃত্যু তার নিজের দোষে হয়নি, অর্থাৎ নিজের অপরাধের কারণে হয়নি। তার মৃত্যু ঘটেছে এক শ্রেণীর মেকি সভ্যতার মানুষের লালসার কারণে। জননীর পাশে দেখো, আমি তা পারি না, কবি কি পারেন না? কবি মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ ছিন্ন ভিন্ন মেয়েটিকে জঙ্গলে পেয়ে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকাতে পারেন না। তারপরটা দেখো, সেই কবিতায় জাগে আমার বিবেককে কার সঙ্গে তুলনা করা হয়েছে? কবি মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় বিবেককে বিস্ফোরণের বারুদের সঙ্গে তুলনা করা হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে নাগরিক সভ্যতার দূষণকে বুঝিয়েছেন। তিনি এই নিঃশ্বাসকে শীতের দুঃস্বপ্ন ভাবেন। দূর সমুদ্রের দীর্ঘশ্বাস বলতে কবি কি বুঝিয়েছেন? কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতায় দূর সমুদ্রের দীর্ঘশ্বাস বলতে রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করা সমুদ্রের গর্জনকে বুঝিয়েছেন। তারপরে দেখো, অবসন্ন মানুষের শরীরে কবি কি দেখেন এবং কখন দেখেন? অবসন্ন মানুষের শরীরে কবি ধুলোর কলঙ্ক দেখেন। কবি শিশির ভেজা সবুজ সকালে ধুলোর কলঙ্কই দেখেন। সবুজের অনটন ঘটে কোথায়, কি কারণে সবুজের অনটন ঘটে? কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় শহরে অসুখের কারণে অর্থাৎ নগরায়নের জন্যই শহরে সবুজের অনটন ঘটে।
আমার দরকার শুধু গাছ দেখা। কবির গাছ দেখার দরকার কেন? আমি দেখি কবিতায় কবির গাছ দেখা দরকার কারণ আরোগ্য লাভের জন্য সবুজ ভীষণ প্রয়োজন। পরে দেখো আবার রূপনারায়ণের কুলে থেকে পরের প্রশ্ন, জেগে উঠিলাম। কবি কোথায় কিভাবে জেগে উঠলেন? রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন তিনি রূপনারায়ণের কুলে জেগে উঠলেন। কবি জেগে উঠে রক্তের অক্ষরে তার নিজের রূপ দেখেছিলেন, মৃত্যুর আচ্ছন্নতা কাটিয়ে চেতনা ফিরে পেয়েছেন। পরের প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন কেন? সত্য কঠিন, তাকে লাভ করতে হলে আজীবন দুঃখের তিমিরকে জয় করতেই হয়। মানব জীবনে অপ্রাপ্তির যন্ত্রণা, পারিপার্শ্বিক আঘাত সংঘাতের তীব্রতা বোঝাতে গিয়ে কবি রূপনারায়ণের কুলে কবিতায় জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। পরের প্রশ্ন, সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল? শিকার কবিতায় সুন্দর বাদামি হরিণটা চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে বেরিয়েছিল বা ঘুরেছিল। সোনার বর্ষার মতো জেগে ওঠে হরিণটি কি করতে চেয়েছিল? কবি জীবনানন্দ দাশের শিকার কবিতায় সোনার বর্ষার মতো জেগে উঠে হরিণটি সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমকে দিতে চেয়েছিল। পরের প্রশ্নটি, হরিণটি কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল কেন? শিকার কবিতায় হরিণটি চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা পেতে সারা রাত ঘুরে ঘুরে ক্লান্ত ক্ষুধার্ত হয়ে পড়ায় ভোরে সবুজ কচি বাতাবি লেবুর পাতা ও সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। শিকার থেকে আরও একটি প্রশ্ন, তেমনই একটা তারা আকাশে জ্বলছে এখনো, তারাটিকে দেখে কবির কি কি মনে হয়েছে? শিকার কবিতায় কবি তারাটিকে দেখে তার পাড়া গাঁয়ের বাসর ঘরে লজ্জাশীলা মেয়ে এবং মিশরের মানুষের বুকের থেকে নীল মদের গেলাসে রাখা মুক্ত মনে হয়েছিল। পরের প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে থেকে, এখন যদি না থাকি, এখন না থাকার ফল কি হবে? কবি মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় দেশ জননীর বিপন্নতার মুহূর্তে তার পাশে না থাকলে লেখালেখি, গান গাওয়া, ছবি আঁকা সব মিথ্যা হয়ে যাবে বলে কবি মনে করেছেন। যা পারি কেবল কে কি পারেন? মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় জঙ্গলে ছিন্ন ভিন্ন মেয়েটিকে দেখে কবি প্রতিবাদী কবিতার মাধ্যমে তার বিবেককে জাগিয়ে রাখতে পারেন। পরের প্রশ্ন, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কোন মানসিক যন্ত্রণা থেকে কবি কথা বলেছেন? ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত নিহত দেশবাসী ভাইয়ের মৃতদেহ দেখে তীব্র মানসিক যন্ত্রণা থেকে উপরের মন্তব্যটি করেছেন। মহুয়ার দেশ থেকে আরো দুটি প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়? কয়লা খনির অবসন্ন শ্রমজীবী মানুষদের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। গভীর বিশাল শব্দ, কি গভীর এবং সেখানে কিসের শব্দ হয়? মহুয়ার দেশের নৈশব্দের পটভূমিতে কয়লা খনির শব্দ ছিল। গভীর এবং সেখানে কয়লা খনির গভীর বিশাল শব্দ হয়। আমি দেখি, কবি কি দেখতে চান? কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় কবি বাগানে শুধুমাত্র গাছ দেখতে চেয়েছেন। তারপরে প্রশ্ন, বহুদিন জঙ্গলে যায়নি, জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে? কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় কবি বহুদিন জঙ্গলে না যাওয়ার ফলে নাগরিক আগ্রাসন ও সবুজের হত্যা লীলা দেখেছেন। তারপরে প্রশ্ন, বহুদিন শহরেই আছি, শহরে থেকে বক্তা কি উপলব্ধি করেছেন? কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় কবি বলেন শহরে একঘেয়ে জীবন কাটাতে হয়েছে বলে কবির আক্ষেপ। শহরের অসুখ অর্থাৎ নাগরিক সভ্যতার বিকাশ বা নগরায়নের যে দাবি তা প্রকৃতিকে ধীরে ধীরে গ্রাস করছে। একটা তারা এখনো আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি জীবনানন্দ দাশ তার শিকার কবিতায় রাত জাগা তারাটিকে পাড়া গাঁর বাসর ঘরের লজ্জাশীলা মেয়ে এবং মিশরের মানুষের বুকের থেকে নীল মদের গেলাসে রাখা মুক্ত বলে মনে হয়েছিল। হরিণটি কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল কেন? শিকার কবিতায় হরিণটি চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা পেতে সারা রাত ঘুরে ঘুরে ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়ায় ভোরে সবুজ কচি বাতাবি লেবু পাতা ও সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এই প্রশ্নটিও দেখে রাখবে ক্রন্দনরতা জননীর পাশে। এখন না থাকার, এখন যদি না থাকি, এখন না থাকার
ফল কি হবে? কবি মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় দেশ জননীর বিপন্নতার মুহূর্তে তার পাশে না থাকলে লেখালেখি, গান গাওয়া, ছবি আঁকা সব মিথ্যা হয়ে যাবে বলে কবি মনে করেছেন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। এই ছিল তোমাদের আজকেকার ভিডিও। তোমাদের পদ্য বিভাগ থেকে লাস্ট মিনিট এসে কিউ তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি ভালো করে পড়ো। এর থেকেই তোমাদের সব কমন আসবে। অবশ্যই তোমরা পারবে যদি তোমরা সব প্রশ্নগুলি একটু দেখে রেখে যাও। তাহলে এর থেকে তোমরা পদ্য বিভাগ থেকে যে কটি প্রশ্ন থাকবে কিংবা গদ্য বিভাগ থেকে যে কটি প্রশ্ন থাকবে তোমরা প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে এবং ভালো নাম্বার একটা পাবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল শুভকামনা। তোমরা ভালো নাম্বার পাও, আমি এই কামনা করি। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।